আমি একটা আশ্রয় খুঁজি এবং আমার কাছে মনে হয় যে আমি এই আশ্রয়টা পাই সাহিত্যের মাঝে। আমার একটা স্লোগান আছে, এই জিনিসটা আমি আজীবন বিশ্বাস করে যেতে চাই যে একদিন আসলেই পৃথিবী বইয়ের নেশায় আসক্ত হবে। মাদক এবং অন্যান্য খারাপ নেশার চেয়ে বইয়ের নেশা অনেক ভালো। আমার যেই বইয়ের কথা বলা হয়েছে একজন লেখকের গল্প, সেটি রোমান্টিক সাসপেন্স উপন্যাস। রোমান্স এবং সাসপেন্স দুটোই এটার মধ্যে আছে। সাহিত্যের প্রত্যেকটা শাখার ভিন্ন ভিন্ন সৌন্দর্য আছে। যেমন কবিতার আছে ভাবের সৌন্দর্য, ছন্দের সৌন্দর্য, নাটকের আছে সংলাপের সৌন্দর্য, উপন্যাসের যেমন আছে বিস্তৃত পরিসরে একটা গল্প বলার সৌন্দর্য। আমার বাবার বাড়ি গাজীপুর, নানার বাড়ি কুমিল্লায় আমার জন্ম। ২ টা আলাদা জেলা। গাজীপুরের শহরতলি যেমন আমি দেখেছি, কুমিল্লার গ্রামীণ জীবনও আমি দেখেছি এবং ২ টা আলাদা ক্যাটেগরির জীবন দেখার ফলে আমার মধ্যে একটা ভাবনার জগৎ তৈরি হয়েছে। যে ভাবনার জগৎটা হচ্ছে একটা মিক্সচার, একটা জগৎ, মিক্সড একটা জগৎ। আমি গাজীপুরের শহরতলির ব্যস্ততা দেখেছি, কুমিল্লার গ্রামীণ জীবনের শান্ত কোলাহল জীবন দেখেছি এবং এই ২ টা জেলায় আমার আত্মীয়স্বজন থাকার কারণে এবং ২ টা জেলায় আমার পদচিহ্ন থাকার কারণে, ছোটবেলায় ২ টা জেলায় আমার দৌড়াদৌড়ি থাকার কারণে আমি একটা মিক্সড কালচারে বড় হওয়ার সুযোগ পেয়েছি এবং বাংলাদেশের অন্যান্য কালচারের সাথে আমি নিজেকে ডেভেলপ করার সুযোগ পেয়েছি। যার কারণে যেটা হয়েছে, আমি যখন লেখালেখি করি, আমি একটা ডাইভার্সিফাইড কালচারের লেখালেখি, ডাইভার্সিফাইড কালচারকে ধরে আমি লিখতে ওইখানে মানে স্বাচ্ছন্দ্যহীন মনে করি না নিজেকে। এখন আমি নিজেকে স্বাচ্ছন্দ্যই পাই এই জিনিসগুলো লিখতে এবং বিভিন্ন জেলার মানুষ, বিভিন্ন সংস্কৃতির মানুষের জীবন সম্পর্কে আমি জানি তখন এই জিনিসগুলো আমাকে খুব হেল্প করে এবং আমার মনে হয় যে আমার লেখালেখিতে এটা খুব ইতিবাচক একটা প্রভাবই ফেলে। আমার লেখালেখির অনুপ্রেরণাটা মূলত শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে। যখন আমি সাধারণ জ্ঞান প্রতিযোগিতা হতো জেলা পর্যায়ে, আবৃত্তি প্রতিযোগিতা হতো। সেই প্রতিযোগিতাগুলোয় অংশগ্রহণ করতাম এবং প্রতিযোগিতাগুলায় অংশগ্রহণ করার পরে আমি যেটা দেখেছি যে আমি সবগুলো প্রতিযোগিতায় মোটামুটি একটা অবস্থানে থাকতাম। ১ম, ২য়, ৩য় এরকম অবস্থানে থাকার কারণে আমার মধ্যে একটা আত্মবিশ্বাস জন্ম নিয়েছে যে হয়তো আমার আবৃত্তি কিংবা হাতের লেখা প্রতিযোগিতা, ছবি আঁকা, এই প্রতিযোগিতাগুলোতে আমি নিজেকে অংশগ্রহণের জন্য তখন যোগ্য হয়ে তৈরি করতে পেরেছি। যে কারণে আমার মধ্যে পরে একটা জিনিস ডেভেলপ করেছে, সেটা হচ্ছে যে আমি যখন হাই স্কুলে উঠলাম তখন আমার মনে হয়েছে আমি যেহেতু জেলা পর্যায়ে একটা প্লেস আমার ছিল এবং আমি ওই জায়গাগুলোতে ভালো করতাম। তো তখন থেকে আমার লেখালেখি, আসলে লেখালেখি তো আমি ছোটবেলা থেকেই ছড়া-টড়া টুকটাক লিখতাম ৩-৪ থেকেই। হাই স্কুলে ওঠার পর মনে হলো যে না, আমি ডাইরেক্ট কবিতা লিখতে পারি। তো হাই স্কুলের যে ম্যাগাজিন বের হতো, প্রতি বছরই তো হাই স্কুলে একটা ম্যাগাজিন বের হয়। তো সেই ম্যাগাজিনে আমার লেখা ছাপা হলো এবং ছাপা হওয়ার কারণে আমার মধ্যে আত্মবিশ্বাসটা আরো বেশি গ্রো করলো এবং কলেজ পর্যায়ে, আমি কলেজে তো সময়ই থাকে কম। কলেজ পর্যায়ে আমি বিতর্কের সাথে জড়িত ছিলাম, নাটকের সাথে জড়িত ছিলাম। আমাদের কলেজের এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস খুব ভালো। তো এইগুলার হওয়ার কারণে আমার মধ্যে মাল্টি ডাইমেনশনাল একটা ক্যারেক্টার বিল্ড আপ হয় এবং বিশ্ববিদ্যালয়ে ওঠার পর আমি আসলে এগুলার একটা পূর্ণতা বিশ্ববিদ্যালয়ে আমার মধ্যে লক্ষ্য করেছি এবং আমি কবিতা লিখতে পেরেছি তখন, নাটক লিখতে পেরেছি। আমাদের সময় একটা ছিল যে আসলে তখন নাটক পড়তো মানুষ। তখন রবীন্দ্রনাথের নাটক কিংবা হচ্ছে মুনীর চৌধুরীর নাটক, এই নাটকগুলোর সাথে আমরা পরিচিত ছিলাম। এখন আসলে বইমেলায় এই নাটকের বই আর দেখা যায় না। কিন্তু তখন নাটক পড়ার মতো একটা জিনিস ছিল এবং নাটক বই হওয়ার মতো একটা যোগ্য উপাদান ছিল। তো এই জিনিসগুলো হওয়ার কারণে আমি নাটকের সংলাপের সাথেও অভ্যস্ত ছিলাম। বিশ্ববিদ্যালয়ে যেহেতু থিয়েটার ছিল এবং বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু সাংস্কৃতিক সংগঠন ছিল, আমার লেখা বিভিন্ন ম্যাগাজিনে তখনও ছাপা হতো এবং বিশ্ববিদ্যালয়ে ওঠার পর আমার একটা জিনিস হলো যে পত্রিকা অফিসগুলোর সাথে যোগাযোগ তৈরি হওয়ার কারণে পত্রিকা অফিসগুলোতেও আমি লেখা পাঠাতাম এবং তাদের বিভিন্ন সাময়িকীতে লেখা পাঠাতাম, ঈদ-সংখ্যায় লেখা পাঠাতাম এবং আমার বিশ্ববিদ্যালয়ে যে থিয়েটারগুলো ছিল, থিয়েটারে দেখতাম যে আমার নাটক তারা অ্যাকসেপ্ট করছে এবং নাটকগুলো মঞ্চস্থ হচ্ছে। তো এর মাধ্যমে একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে এবং এর পরে আমি যেটা লক্ষ্য করেছি যে লেখার ক্ষেত্রে এই আত্মবিশ্বাসটা আমাকে অনেকখানি সাহায্য করেছে এবং এখনো নিজেকে যদি বলেন যে পূর্ণাঙ্গ লেখক ভাবি কিনা, আমার মনে হয় যে এখনো এই জিনিসটা আমি ভাবি না। এই জিনিসটা একটা চলমান প্রক্রিয়া আমার কাছে মনে হয়। যে পূর্ণাঙ্গ হতে হলে আসলে কি হতে হয় সেটার তো আসলে কোনো সংজ্ঞা নাই যে পূর্ণাঙ্গ হতে হলে এই জিনিসটা হতে হবে। আমার মনে হয় যে পূর্ণাঙ্গ হওয়ার প্রক্রিয়াটা একটা চলমান প্রক্রিয়া। এখনো আমি পূর্ণাঙ্গ মনে করি না।
লেখকের যদি মনে হয় যে না আমার উন্নতির জায়গা আছে তাহলেই লেখার স্পৃহা বাড়ে আমার কাছে মনে হয়। সেজন্য পূর্ণাঙ্গ লেখক হিসেবে এখনো নিজেকে মনে করি না। কিন্তু হ্যাঁ, ওই যে প্রাইমারি স্কুলের পুরস্কারগুলো জেলা পর্যায়ের স্কুলের ম্যাগাজিনে কবিতা ছাপা হওয়া, বিশ্ববিদ্যালয়ের থিয়েটারে নাটক মঞ্চস্থ হওয়া, মঞ্চনাটকগুলো সেগুলো আমার আত্মবিশ্বাসে প্রভাব ফেলেছে। আচ্ছা আমার মানে পেশাগত জীবন, যদিও আমি নিজেকে লেখক হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার আরেকটা পেশার সাথে যেহেতু জড়িত ২ টা পেশা আমার পাঠকদের কাছে কিংবা অনেকের কাছেই মনে হয় যে এটা ২ মেরুর জিনিস। এটাতে আমি কিভাবে ভারসাম্য বজায় রাখি? আমার কাছে মনে হয় যে এটা একে অপরের পরিপূরক। আমরা যেটা করি আমরা সারাদিন যখন ক্লান্ত হয়ে পরিশ্রম করে ক্লান্ত হয়ে বাসায় ফিরি, আমাদের একটা আশ্রয়ের দরকার হয়। সবাই সেই আশ্রয়ের জায়গায় ফেরে। কেউ হয়তো রিলস দেখছে, কেউ হয়তো পরিবারের কাছে একটা ভালো সময় স্পেন্ড করার জন্য চেষ্টা করছে। তো আমার যেটা হয় বিভিন্ন পোস্টিং এর চাকরির বিভিন্ন জায়গায় পদায়ন হয়। আমি একটা আশ্রয় খুঁজি এবং আমার কাছে মনে হয় যে আমি এই আশ্রয়টা পাই সাহিত্যের মাঝে। তো এটার ক্ষেত্রে তখন আমাকে আরো মনে হয় যে আমার কাছে যে এটা আরো হেল্পফুল হয় আমার কাছে। যে দিন শেষে যখন ক্লান্ত থাকি একটা রিফ্রেশমেন্ট এর জায়গা খুঁজি তখন আমি যখন কিছু কয়েকটা লাইন লিখি আমার কাছে মনে হয় যে না I am being রিফ্রেশড। তো তখন আমার কাছে এই জিনিসটা মনে হয় যে আরো ইতিবাচক প্রভাব ফেলে যে দিন শেষে তো সবারই একটা আশ্রয়ের জায়গা দরকার হয়। তো আমি এই আশ্রয়টা খুঁজি সাহিত্যের পাতায় এবং আমার অনেক ভালো, ভালো উক্তি যেগুলো অনেক মানুষ পছন্দ করেছেন। অনেক উক্তি আমার ছুটির দিনে এসেছে অথবা ক্লান্তিময় শরীরে শুয়ে এলান দিয়ে কিছু লিখছি তখনও আমার কিছু, কিছু ভালো, ভালো উক্তি তৈরি হয়েছে যেগুলো পরে মানুষ বেশ সানন্দে আপন করে নিয়েছেন। তো আমার কাছে মনে হয় যে ২ টা কেরিয়ার ২ টা পেশা আমার একে অপরের পরিপূরক। তারা একে অপরের বিরোধী নয় এবং একে অপরকে সাহায্য করে একসাথেই চলে। আমার একটা স্লোগান আছে। এই জিনিসটা আমি আজীবন বিশ্বাস করে যেতে চাই যে একদিন আসলেই পৃথিবী বইয়ের নেশায় আসক্ত হবে। মাদক এবং অন্যান্য খারাপ নেশার চেয়ে বইয়ের নেশা অনেক ভালো। আমি আর বলি যে অস্ত্রের চেয়ে বই পৃথিবীর জন্য অনেক বেশি উপকারী। অস্ত্রের নেশায় আমরা না যাই, মাদকের নেশায় না যাই। আমরা যেন বইয়ের নেশায় আসক্ত হতে পারি। এবং বইয়ের নেশা হচ্ছে এমন একটা নেশা যা শুধু একজন মানুষকে শুধু পাঠক হিসেবে তৈরি করে না, একজন মানুষকে মানুষ হিসেবে তৈরি করে। আমার মনে হয় যে তরুণদের অনেক বেশি বই পড়া উচিত। আমাদের তরুণরা, আমাদের বিশ্বের তরুণরা এবং আমাদের দেশের তরুণরাও দিন, দিন বই বিমুখ হয়ে যাচ্ছে বলে একটা প্রচার রয়েছে। আমার মনে হয় যে তরুণরা যদি আসলেই মানুষ হতে চায়, একজন পাঠক তো হবেই বই পড়লে, সাথে, সাথে কিন্তু একজন মানুষ হতে গেলেও বই পড়ার কোনো বিকল্প নাই। এবং যদি বইয়ের নেশায় আসলে পৃথিবীটা আসক্ত হতে পারে, পৃথিবীর কিন্তু আর কোনো বাজে নেশায় আসক্ত হওয়ার তখন প্রয়োজন নাই। অস্ত্রের ঝনঝনানি থেমে যাবে, মাদকের করাল গ্রাস থেমে যাবে। মানুষ শুধু সুন্দর, সুন্দর স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্নগুলো বাস্তবায়িত হবে। তাই আমি এই জিনিসটা সবসময় বিশ্বাস করে যেতে চাই, মানুষ বইয়ের নেশায় একদিন আসক্ত হবে এবং এই নেশাটা সবচেয়ে বেশি প্রভাবিত করবে তরুণ প্রজন্মকে যারা পৃথিবীটাকে বদলে দিবে, সুন্দর একটা পৃথিবী তৈরি করবে। নামকরণের ক্ষেত্রে আমার ভাবনা হচ্ছে মানুষ একটা বই যখন হাতে নিবে, যখন বইটা সম্পর্কে জানবে, বইটার আবহ যেন মানুষ এই নামটা থেকে নিতে পারে। নামকরণের ক্ষেত্রে বিভিন্ন লেখকের বিভিন্ন ধারণা থাকে। অনেকে aesthetic নাম রাখতে পছন্দ করেন। তো আমি সবসময় চাই একটা সহজ সরল নাম রাখার জন্য যেই নামটা বইটাকে প্রতিনিধিত্ব করবে। আসলে একজন লেখকের একটা বই লেখা যেরকম তার শৈল্পিক সত্তার পরিচয়, নামকরণেও আমার মনে হয় কিছুটা শিল্পের প্রয়োজন আছে। এবং আমার কাছে যেটা মনে হয়, আমি যেটা বিশ্বাস করি যে নামকরণের মাধ্যমেও শিল্পের প্রসার বাড়ে এবং নামটা যদি একজন মানুষ পছন্দ করে তাহলে সে বইটা দেখে পড়ার আগ্রহ পায়। সেজন্য আমি নামগুলো এমনভাবে রাখার প্রয়োজন মনে করি যে বইটা যখন মানুষ হাতে নিবে অথবা বইটার সম্পর্কে শুনবে, বইটার সম্পর্কে যেন মানুষ একটা ধারণা পায় এবং বইটার আবহ সম্পর্কে মানুষ যেন কিছুটা বুঝতে পারে। সেজন্য আমার নামকরণগুলো এমনভাবে করি যেন নামকরণের মাধ্যমে বইয়ের মূল ধারণাটা মানুষের কাছে পৌঁছায়। এবং মানুষ নামটা পছন্দ করে। নামটা পছন্দ করাও আমার কাছে মনে হয় যে একটা সার্থকতা। একজন লেখক যখন একটা লেখা লিখেন, আসলে কল্পনা যেমন থাকে, বাস্তব জীবনের প্রভাবও সেই লেখায় থাকে। আমার যেই বইয়ের কথা বলা হয়েছে, একজন লেখকের গল্প, সেটি রোমান্টিক সাসপেন্স উপন্যাস। রোমান্স এবং সাসপেন্স দুটোই এটার মধ্যে আছে
এবং এই লেখাটায় বাস্তব জীবনের প্রভাব পড়েছে বলে আমি মনে করি। তবে যদি কেউ মনে করেন যে এটা শুধুমাত্র বাস্তব জীবনের প্রভাব থেকেই লেখা হয়েছে, তাহলে আমি এটার সাথে দ্বিমত পোষণ করব। লেখকের লেখায় বাস্তব জীবনের প্রভাব থাকেই, কিন্তু লেখকের লেখায় যদি কল্পনা না থাকে, সেক্ষেত্রে লেখা পূর্ণতা পায় না। একজন লেখকের গল্প সেরকমই একটি উপন্যাস, এখানে কল্পনা এবং বাস্তব জীবনের প্রতিফলন দুটোই পাওয়া যাবে। সাহিত্যের প্রত্যেকটা শাখার ভিন্ন, ভিন্ন সৌন্দর্য আছে। যেমন কবিতার আছে ভাবের সৌন্দর্য, ছন্দের সৌন্দর্য, নাটকের আছে সংলাপের সৌন্দর্য, উপন্যাসের যেমন আছে বিস্তৃত পরিসরে একটা গল্প বলার সৌন্দর্য। প্রত্যেকটা সৌন্দর্যই একে অপরের পরিপূরক এবং আমি প্রত্যেকটা সৌন্দর্যই উপভোগ করি। তবে নাটকের সংলাপ যেমন গতিময়, সেই গতি আমাকে পরবর্তীতে উপন্যাস লিখতেও সাহায্য করেছে। কবিতার ভাব, আমি বেশ কবিতা পড়ি। কবিতার ভাব আমাকে উপন্যাসের গঠন তৈরি করতে সাহায্য করে। তবে আমি যেটা ব্যক্তিগতভাবে পছন্দ করি এবং আমার যেটা স্বাচ্ছন্দ্যের জায়গা, সেটা হচ্ছে উপন্যাস। উপন্যাসে প্রত্যেকটা চরিত্র বিস্তৃতভাবে ফুটিয়ে তোলা যায় এবং আমার কাছে এই জিনিসটা খুব টানে আমাকে, এবং আমার কাছে মনে হয় যে এই জিনিসটার প্রেমে পড়ে যাই আমি যখন একটা উপন্যাস লিখি। তখন আমার কাছে এই জিনিসটাকে ফুটিয়ে তোলার, এই জিনিসটাকে পরিপূর্ণ করার একটা আকাঙ্ক্ষা থাকে আমার মনে, এবং এই জিনিসটা আমাকে প্রভাবিত করে এবং আমার কাছে এই জিনিসটা ভালো লাগে। সেজন্য নিজেকে যখন লেখকের জায়গায় বসাই, উপন্যাস লিখতে আমার বেশি স্বাচ্ছন্দ্য কাজ করে। তবে সবকিছুই এটার জন্য প্রভাব বিস্তার করে। গবেষণা বিষয়টা হচ্ছে অ্যানালিটিক্যাল পার্ট, যদিও সাহিত্যে অনেক কল্পনার দরকার হয়। অ্যানালিটিক্যাল পার্টটা সাহিত্যের কল্পনায় প্রভাব ফেলে না, কথাটা ভুল। একজন মানুষ যখন একটা উপন্যাস লিখছেন, তার যেরকম অ্যানালিটিক্যাল পার্ট দরকার হয়, তার সেরকম ইমাজিনারি পার্টও দরকার হয়। একটা উপন্যাস শুধু ইমাজিনারি পার্ট না, ওখানে অ্যানালিটিক্স এর প্রয়োজন আছে। তো আমার কাছে মনে হয় যে আমার যে গবেষণা প্রবন্ধগুলো এবং যেই সাহিত্যের যে লেখালেখিগুলো একটা আরেকটার কমপ্লিমেন্টারি এবং একটা আরেকটাকে হেল্প করে। তো গবেষণা যেখানে আমি করি, গবেষণা কিন্তু আসলে গবেষণায় লিটারেচার বলতেও একটা কথা আছে। গবেষণারও লিটারেচার আছে। গবেষণা আমার লিটারেচারে হেল্প করে এবং গবেষণা আমাকে যৌক্তিক হতে সাহায্য করে। আমাকে বস্তুগত হতে সাহায্য করে। কল্পনাটা যেন অবাস্তব না হয়, সেই জিনিসটা আমাকে নির্ধারণ করতে সাহায্য করে। তো আমি মনে করি যে একটা আরেকটার পরিপূরক। ৫ টি বই এভাবে নির্ধারণ করাটা একটু কঠিন। আমার কাছে প্রশ্নটা কঠিন মনে হয়েছে। আমি একটু চেষ্টা করতে পারি। ১ম এ বলব যে 'অ্যানিম্যাল ফার্ম', জর্জ অরওয়েলের 'অ্যানিম্যাল ফার্ম' বলব। হুমায়ূন আহমেদের 'শঙ্খনীল কারাগার' আমার ভালো লেগেছে। 'মেঘ বলেছে যাবো যাবো' ভালো লেগেছে। আর যদি একটু নন ফিকশন এর দিকে তাকাই, 'আমার দেখা রাজনীতির ৫০ বছর' বইটা আমার কাছে ভালো লেগেছে, আবুল মনসুর আহমদের। এবং হারুকি মুরাকামির একটা বই আছে 'ম্যান উইথআউট উইমেন'। ৫ টা তো হয়ে গেল। বর্তমান সময়ের লেখকদের লেখা আমি পড়ি, চেষ্টা করি পড়ার জন্য। বর্তমান সময়ে যদি বাংলাদেশী লেখকদের মধ্যে আমার ওবায়েদ হকের লেখা টানে, এবং সারা বিশ্বের মধ্যে অন্যতম জনপ্রিয় লেখক বর্তমানে হারুকি মুরাকামি। উনার লেখা আমাকে টানে। ওবায়েদ হকের বেশ অনেকগুলো বই আমি পড়েছি। হারুকি মুরাকামির 'কাফকা অন দ্য শোর', 'নরওয়েজিয়ান উডস', একটু আগে আরেকটা বইয়ের কথা বললাম। এই ২ জনের লেখা আমার কাছে এখন সবচেয়ে ভালো লাগে বর্তমানের মধ্যে। মাঝে মধ্যে কিছু কমেন্ট আমি পাই। যেমন অনেকে আমাকে বলেন যে, "তোমার এটা বইটা পড়ে অথবা আপনার বইটা পড়ে অনেকদিন পরে পড়ার অভ্যাসে ফিরেছি।" আমার কাছে মনে হয় বর্তমান যুগের জন্য এই জিনিসটা অনেক হেল্পফুল। কারণ বর্তমান যুগে আমরা পড়ার অভ্যাস বিমুখ হয়ে যাচ্ছি। আমরা মানে সাহিত্য থেকে বিমুখ হচ্ছি এবং পড়ার অভ্যাসটা ধীরে, ধীরে আমাদের থেকে চলে যাচ্ছে। আমরা অস্থির হয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমার বই পড়ে যদি কেউ পড়ার অভ্যাসে ফিরে, আমার কাছে মনে হয় যে লেখক হিসেবে এটা অন্যতম একটা প্রাপ্তি। আরো কিছু কমেন্ট পাওয়া যায়। যেমন কেউ যদি বলে যে, "এই চরিত্রটা এমন না হয়ে অমন হলে ভালো লাগতো", সেটা আমি ইতিবাচক হিসেবেই দেখি। তার মানে হচ্ছে যে উনি এই চরিত্রটা সম্পর্কে শুধু পড়েনইনি, চরিত্রটাকে ফিল করেছেন। উনি অনুধাবন করেছেন, যে কারণে তার মনে হয়েছে যে না, এইভাবে যে চরিত্রটা আমি সমাপ্ত করেছি এটা আনকমপ্লিট অথবা তার জন্য দুঃখজনক। অনেকেই চরিত্রের শেষটা পড়ে দুঃখ পান। এটা আসলে সাহিত্যিকের সার্থকতা। এটা আসলে আমার ব্যর্থতা মনে হয় না। কেউ যদি কমেন্ট করে যে, "এই চরিত্রটা এইভাবে করলে ভালো হতো, আমার কাছে ভালো লাগতো আরো", সেটাকে আমি ইতিবাচকভাবেই দেখি। আর সবচেয়ে বড় কথা যেটা বললাম যে, কেউ যদি বলেন যে, "তোমার বই পড়ে আমার পড়ার অভ্যাস
গঠিত হয়েছে অথবা অনেকদিন পরে অভ্যাসে ফিরেছি পড়ার, সেই জিনিসটা আমাকে অনুপ্রাণিত করে। মনে হয় যে না, এই যুগেও একজন মানুষ আমার বই পড়ে, আমার লেখা পড়ে তার পড়ার অভ্যাসটা আবার তৈরি হয়েছে। আসলে একজন লেখকের সবগুলো বইই তার সন্তানের মতো। সবগুলো বইকেই সে আপন ভাবে। আমাকে যদি এমন কোয়েশ্চেন করা হয়, খুব কমপ্লেক্স কোয়েশ্চেন, আমি বলব যে 'কাকন' পড়ে শুরু করা যায়। 'কাকন' এবং একজন লেখকের গল্প ২ টা একসাথে পড়লে আমার মনে হয় যে আমাকে পড়াটা পরবর্তীতে সহজ হবে। রকমারি.কম বাংলাদেশে আসলে পাঠক তৈরিতে একটা অনস্বীকার্য ভূমিকা পালন করছে। রকমারি.কম একই সাথে শুধু পাঠক তৈরি করছে না, মানুষের মনোজগৎ তৈরিতে এবং একটা মানবিক সমাজ গঠনে তারা কাজ করছে। আপনি দেখেন একজন উপজেলা পর্যায়ের একটা লোক অথবা একটা মানুষ, একটা ছেলে, একটা মেয়ে, তার একটা বই পড়ার প্রয়োজন, সে উপজেলা লাইব্রেরিতে এই বইগুলো পাচ্ছে না। সে সহজেই রকমারি তৈরি হওয়ার পর রকমারির মাধ্যমে যে জিনিসটার পথিকৃৎ বাংলাদেশে, সেটা হচ্ছে অনলাইন বুকশপ। অন্য অনলাইন বুকশপগুলো থেকেও এখন মানুষ ক্রয় করে। তো রকমারি কিন্তু এটার পথিকৃৎ হিসেবে কাজ করেছে। তো রকমারি বেশ কয়েকটা জায়গায় কাজ করেছে। লোকাল যারা রিডার আছে তাদের কাছে বই পৌঁছে দিয়ে তাদেরকে পাঠক এবং তাদেরকে মানুষ হিসেবে গঠন করতে সাহায্য করেছে। দ্বিতীয়ত হচ্ছে অনলাইন বুকশপের একটা জয়গান বাংলাদেশে তৈরি করতে পেরেছে, যেটার পায়োনিয়ার হচ্ছে রকমারি। তো এই দিক থেকে রকমারিকে আমি আসলেই ক্রেডিট দিব যে রকমারি বাংলাদেশকে একটা উন্নত সমৃদ্ধ জ্ঞানভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে বড় ভূমিকা পালন করছে। লেখক হিসেবে নিজেকে মার্কিং করাটা কঠিন। তো আমি যেটা মনে করি যে লেখক হিসেবে আমি একটু আগেও আরেকটা প্রশ্নের উত্তর দিয়েছি। লেখক হিসেবে পূর্ণাঙ্গ ভাবাটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। আমি এখনো নিজেকে পূর্ণাঙ্গ ভাবি না এবং আমি প্রতিদিন নিজের উন্নতি আমি নিজের চোখে দেখছি এবং এই উন্নতিটা আমি আজীবন করতে চাই। আমি চাই আমার পাঠকরা আমার সমালোচনার যে জায়গাগুলো আছে সেখানে সমালোচনা হলে আমি নিজেকে যদি মনে করি যে এই জায়গায় সমালোচনার জন্য আমার পরিবর্তনের দরকার, আমি সেই পরিবর্তনটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং এটা আমি আনন্দ পাই। আনন্দ নিয়েই করি। সেক্ষেত্রে নিজেকে আমি পাস মার্ক দিব। বলব না ১০ এ ১০ দিচ্ছি। পাস মার্ক দিব। ৫, ৬, ৬.৫ সর্বোচ্চ। পাঠকদের উদ্দেশ্যে আমি বার্তা দিতে চাই। কারণ বাংলাদেশে পাঠক বলতে আমরা যা বুঝি, পাঠক আমাদের দিন, দিন কমছে বলে আমরা শুনি। সেটা আমাদেরকে ব্যথিত করে লেখক হিসেবে। শুধু আমাকে না, পুরা লেখালেখির ইন্ডাস্ট্রিতেই যারা আছেন, বইয়ের ইন্ডাস্ট্রিতে, সাহিত্যের ইন্ডাস্ট্রিতে যারা আছেন, সেটা লেখক, এই ধরনের কথাবার্তা লেখক, প্রকাশক সবাইকেই ব্যথিত করে। আমি চাই না এটা হোক। আমি চাই বইয়ে, বইয়ে সয়লাব হয়ে যাক ৫৬,০০০ বর্গ মাইল। শুধু ৫৬,০০০ বর্গ মাইল না, বইয়ে, বইয়ে সয়লাব হয়ে যাক পুরো পৃথিবী। তো সেক্ষেত্রে আসলে পাঠাভ্যাস গড়ে তুলতে হবে এবং আরো বেশি, বেশি বই পড়তে হবে। বই পড়ার কোনো বিকল্প নাই। আবার একটা জিনিস যেটা হচ্ছে যে একটা ইন্ডাস্ট্রি যদি লাভজনক না হয়, সেই ইন্ডাস্ট্রিটা আসলে বেশিদিন টেকে না। এই ইন্ডাস্ট্রিটাকে ধরে রাখতে হবে পাঠকদেরকে, লেখকদেরকে, প্রকাশকদেরকে। সেক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকাটা হচ্ছে প্রকাশক, লেখক, পাঠকদের। এবং পাঠকরা যদি বই না কিনেন, না পড়েন, তাহলে লেখক, প্রকাশক টিকবে না। সবচেয়ে বড় ভূমিকাটা এখানে পাঠকের। তো আমি বলব যে আপনারা বই পড়ুন, তরুণ লেখকদেরকে অনুপ্রাণিত করুন। আপনাদের হাত ধরেই এগিয়ে যাবে। হ্যাঁ, তরুণ লেখকদের হয়তো অনেক পড়া লেখা আপনাদের ভালো না লাগতে পারে। কিন্তু আসলে যেটা হয়, আপনি যদি বই না পড়েন তাহলে সাহিত্য থেকেই আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন এবং বাংলাদেশের সাহিত্যটাও আসলে ক্ষতিগ্রস্ত হবে। তো আস্তে, আস্তে জিনিসটা গ্রো করবে। আমাদের একটা ক্রান্তিকাল যাচ্ছে, এটা আমি স্বীকার করে নিয়েই বলছি, দায় নিয়েই বলছি। আপনারা আরো বেশি পাঠাভ্যাস তৈরি করুন এবং বেশি, বেশি বই পড়ুন। আপনারা বই পড়লে বইয়ের ইন্ডাস্ট্রিটা গ্রো করবে এবং তরুণ বলুন, বৃদ্ধ বলুন, যাকেই বলুন, লেখকরা সেখানে টিকবে এবং লেখকরা টিকলে সাহিত্য আজকে হোক, কালকে হোক, তাড়াতাড়ি হোক, দ্রুত হোক, আস্তে হোক, সাহিত্য বাড়বে এবং সাহিত্য সমৃদ্ধ হবে। বাংলা সাহিত্যের জন্য সেটা উপকার হবে। ১ লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।